বিএনপি ক্ষমতায় এসেই ভয়ানক অ্যাকশনে তারেক রহমান এবার সরাসরি ভারতের নির্দেশে সেনাপ্রধানকে বহিষ্কারের ঘোষণা। এজন্য আওয়ামী লীগের পথেই হাঁটছে বিএনপি। সকাল থেকেই উত্তাল রাজপথ প্রতিবাদে মাঠে নামতে শুরু করেছে হাজার হাজার সেনাবাহিনীর সদস্যরা। দুর্নীতির দায়ে ট্রাইব্যুনালে বিচারের মুখোমুখি ডক্টর ইউনূস। এদিকে চাকরি গেল সেনাপ্রধান ওয়াকারের। সাধারণত যে কোনো সরকার যখন বিদায় নেয় তখন মানুষের মনে একটু হলেও মায়া কাজ করে, একটু দাগ কাটে, একটু স্মৃতি কাতরতা থাকে। কিন্তু ইউনূস সরকার যখন ক্ষমতা ছাড়লো তখন দেশের কোনো মানুষ তাদের জন্য এক ফোঁটা চোখের পানিও পেল না। এবার ডক্টর ইউনূসের বিরুদ্ধে গুরুতর অভিযোগ তুললেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। সদ্য সাবেক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার প্রশাসনের বিরুদ্ধে সরাসরি সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলেছেন তিনি। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছেন শেখ হাসিনা। ১.৫ বছর পর অনুষ্ঠিত উৎসবমুখর নির্বাচনে ২/৩ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে ক্ষমতায় ফিরেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। রাষ্ট্রপ্রধান জানিয়েছেন, গত ১.৫ বছরে বঙ্গভবনকে পাশ কাটিয়ে কোনো প্রকার সাংবিধানিক নিয়ম নীতির তোয়াক্কা না করেই রাষ্ট্র পরিচালনা করেছে অন্তর্বর্তী সরকার। রাষ্ট্রপতি অভিযোগ করেন, তাকে প্রতিনিয়ত রাষ্ট্রীয় কাজে বাধা দেওয়া হয়েছে। হঠাৎ করেই খুলছে একের পর এক আওয়ামী লীগের কার্যালয়। দলের কার্যক্রম স্থগিত থাকলেও কার্যালয়ের পতাকা উত্তোলন ও ইফতার পার্টির মতো ঘটনা ঘটছে। এমন প্রেক্ষাপটে কার্যক্রম নিষিদ্ধ দলের কার্যালয় খোলা নিয়ে বার্তা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী। আসসালামু আলাইকুম, জানিয়ে দিব এই মাত্র পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট খবর। দর্শক, এত সময় শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার থাকছে বিস্তারিত। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট করতে চাই, যারা এই ধরনের নিউজ দেখতে ভালোবাসেন দেরি না করে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে দিবেন। তাহলে কথা লম্বা না করে চলুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকি। ২০২৪ সালের আগস্টে অবৈধভাবে ক্ষমতা দখলের কিছুকাল পরের কথা। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু বাংলাদেশের একটি দৈনিককে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন যে তার কাছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো পদত্যাগপত্র নেই। তার মানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেননি। এরপর থেকেই রাষ্ট্রপতিকে মূলত বন্দী করে ফেলে ইউনূস সরকার এবং চাপের মুখে একের পর এক অবৈধ অধ্যাদেশে সই করায়। তার মধ্যে অন্যতম হচ্ছে সংবিধান সংশোধন বা রাষ্ট্রপতির আদেশ, জুলাই সনদ বাস্তবায়নের অধ্যাদেশ। এসব না করলে তখন রাষ্ট্রপতি তথা বঙ্গভবনে মব লেলিয়ে দিয়ে রাষ্ট্রপতিকে হত্যা করা হবে এবং রাষ্ট্রপতি পরিবারের সদস্যদের জিম্মি করা হয় এক প্রকার। একথা বেশ আগে থেকেই বলে আসছি আমি। এবার দেখুন মিলিয়ে যে একটি দৈনিক পত্রিকায় দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু কি বলেছেন। ইউনূসের বাধ্য হয়ে দেওয়া এক নির্বাচনে ক্ষমতার হাত বদল হওয়ায় শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু যে কিছু কথা অন্তত বলতে পেরেছেন তার প্রমাণ রয়েছে এই সাক্ষাৎকারে। ইউনূস যে রাষ্ট্রদ্রোহের অপরাধে অপরাধী, এই সাক্ষাৎকারের লাইনে লাইনে তার প্রমাণ রয়েছেন। রাষ্ট্রপতি নিজেই সেটা স্বীকার করেছেন। চলুন দেখা যাক। কালের কণ্ঠে দেওয়া সাক্ষাৎকারে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ চুপ্পু যা বলেছেন তা পড়লে একটি স্বাধীন দেশের সাংবিধানিক রাষ্ট্রপতিকে কিভাবে অসহায় করে তোলা হয়েছিল তার স্পষ্ট চিত্র পাওয়া যায়। কেমন আছেন প্রশ্নের জবাবে তিনি বলেছেন, সপ্তাহখানেক ধরে ভালো আছি। তার মানে নির্বাচনের পর থেকে তিনি ভালো আছেন সেটা তিনি বলছেন। অথবা ডক্টর ইউনূস চলে যাওয়ার পরে, ডক্টর ইউনূসের সরকারের পদত্যাগের পর তিনি ভালো আছেন। এই একটি বাক্যে ইউনূস সরকারের ১.৫ বছর বা ১৮ মাসের শাসনামলে তার অবস্থার মর্মান্তিক চিত্র ফুটে ওঠে। তার আগে ভালো ছিলেন না, এর পেছনের কারণ তিনি পরে বিস্তারিত ব্যাখ্যা করেছেন। রাষ্ট্রপতি স্পষ্ট করেছেন যে অন্তর্বর্তী সরকারের ১.৫ বছরে বা ১৮ মাসে তিনি কোনো আলোচনায় নেই, অথচ আমাকে নিয়ে চলে নানা চক্রান্ত। দেশের শান্তি শৃঙ্খলা চিরতরে ধ্বংস করার এবং সাংবিধানিক শূন্যতা সৃষ্টি করার অনেক পায়তারা হয়েছে বলে তিনি দাবি করেন। কিন্তু তার দৃঢ়চিত্ত থাকার কারণে কোনো ষড়যন্ত্রই সফল হয়নি। সবচেয়ে গুরুতর তথ্য এসেছে ২০২৪ সালের ২২ অক্টোবরে বঙ্গভবন ঘেরাওয়ের প্রসঙ্গে। রাষ্ট্রপতির বর্ণনা অনুযায়ী অমুকের দল তমুকের দল, মঞ্চ, ঐক্য, কত কি রাতারাতি সৃষ্টি, এগুলো একই টাইপের লোকজন, সব বিভিন্ন ফোরামে বিভিন্ন নামে। কোথায় এত টাকা তারা পেল? এই প্রশ্নের মধ্যে লুকিয়ে আছে একটি সুসংগঠিত ষড়যন্ত্রের ইঙ্গিত। যে মেয়েটি কাঁটাতারের উপর লাফ দিয়ে ঝাঁপ দিয়েছিল বা কাঁটাতারের উপর উঠে দাঁড়িয়েছিল তার প্রসঙ্গে রাষ্ট্রপতির বর্ণনা আরো চমকপ্রদ। তিনি বলেছেন, সাউন্ড গ্রেনেড মারা হলো, লাফ দিয়ে পড়লো, পড়ার পর সে পড়েই থাকবে, ছবি তোলা হবে। সে ডাকছে ক্যামেরাম্যানকে যে ছবি তোলো, ছবি তোলো। এই বর্ণনা থেকে স্পষ্ট হয় যে পুরো ঘটনাটি ছিল সুপরিকল্পিত নাটক। এই রাতটি রাষ্ট্রপতির জন্য, রাষ্ট্রপতির পরিবারের জন্য বিভীষিকাময় ছিল বলে তিনি উল্লেখ করেছেন। রাষ্ট্রপতির বর্ণনা অনুযায়ী গণভবনের মতো বঙ্গভবনও লুট করতে চেয়েছিল ওরা। এই ঘটনার পেছনে যে সুগভীর ষড়যন্ত্র ছিল তার প্রমাণ পাওয়া যায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতা নাহিদ ইসলামের, বা তখন সে উপদেষ্টাও, মধ্যরাতে ফোন কলে তিনি বলেছিলেন, ওরা আমাদের লোক না। কত বড় ধান্দাবাজ আপনি চিন্তা করেন। সবচেয়ে আশ্চর্যজনক তথ্য হচ্ছে রাজনৈতিক উপায়ে ব্যর্থ হওয়ার পর ইউনূস সরকার সরাসরি একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে রাষ্ট্রপতির জায়গায় বসানোর চক্রান্ত করেছে, চেষ্টা করেছে। রাষ্ট্রপতির ভাষায় একটা অসাংবিধানিক উপায়ে একজন সাবেক প্রধান বিচারপতিকে নিয়ে এসে আমার জায়গায় বসানোর চক্রান্ত করেছে অন্তর্বর্তী সরকার। কিন্তু সেই বিচারপতি এই অনৈতিক প্রস্তাব প্রত্যাখ্যান করেছিলেন এবং বলেছিলেন যে উনি রাষ্ট্রপতি, উনি সবার ঊর্ধ্বে সাংবিধানিকভাবে, সবকিছুর উপরে। ওই জায়গায় আমি অসাংবিধানিকভাবে বসতে পারি না। এই ঘটনার মাধ্যমে প্রমাণ হয় যে ইউনূস সরকার সাংবিধানিক ধারাবাহিক
ধারাবাহিকতা ভঙ্গ করে রাষ্ট্রযন্ত্রকে পুরোপুরি নিয়ন্ত্রণ করার জন্য মরিয়া হয়ে উঠেছিল, যা রাষ্ট্রদ্রোহের অপরাধ। ইউনূস সরকার রাষ্ট্রদ্রোহী। রাষ্ট্রপতি যে কোনো মূল্যে সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করার দৃঢ় অবস্থানে থাকার কারণে এই চক্রান্ত ব্যর্থ হয়েছিল। এই কঠিন সময়ে রাষ্ট্রপতি যার কাছে সবচেয়ে বেশি সাহায্য পেয়েছিলেন বা যাদের কাছে তিনি সবচেয়ে বেশি সাহায্য পেয়েছিলেন তিনি হলেন বিএনপি এবং তার সর্বোচ্চ নেতৃত্ব। তার ভাষায় আমি নির্দ্বিধায় বলতে পারি, ওই কঠিন সময়েও বিএনপির শীর্ষ নেতৃত্ব আমার পাশে ছিলেন। তারেক রহমান সম্পর্কে তিনি বলেছেন, বিশেষ করে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানকে ঘিরে আমার মনের মধ্যে অনেক কৌতূহল জমা ছিল, কিন্তু আমি পর্যায়ক্রমে বুঝতে পারলাম তিনি খুবই আন্তরিকতাপূর্ণ মানুষ। রাষ্ট্রপতি অপসারণের ষড়যন্ত্রে বিএনপি এবং তাদের জোটের বিরোধিতার কারণেই সরকার শেষ পর্যন্ত পিছু হটতে বাধ্য হয়েছিল। রাষ্ট্রপতির কথায় উদ্যোগটা ব্যর্থ হলো বিএনপি ও তাদের জোটের কারণে। একটা বৃহত্তর রাজনৈতিক দল যে স্ট্যান্ডটা নিয়েছে সেটাকে ইউনূস সরকার সমর্থন করতে বা মেনে নিতে বাধ্য হলো। আরো বিস্ময়কর বিষয় হচ্ছে, যে ব্যক্তি রাষ্ট্রপতির উদ্যোগেই প্রধান উপদেষ্টা হয়েছিলেন, মানে শাহাবুদ্দিন চুপ্পুর উদ্যোগেই যিনি প্রধান উপদেষ্টা হয়েছিলেন, সেই ডক্টর ইউনূস পরবর্তী সময়ে রাষ্ট্রপতিকে সম্পূর্ণ আড়ালে রাখার চেষ্টা করেছেন। রাষ্ট্রপতির ভাষায় প্রধান উপদেষ্টা সংবিধানের কোনো বিধান মেনে চলেননি, তার মানে তিনি রাষ্ট্রদ্রোহী, তাই তো? তিনি 14 থেকে 15 বার বিদেশ সফরে গেছেন, কিন্তু একবারও রাষ্ট্রপতিকে অবহিত করেননি। রাষ্ট্রপতিকে বিদেশ সফরে যেতে না দেওয়ার ঘটনা আরো চমকপ্রদ। কসোভো এবং কাতারের আমন্ত্রণ প্রত্যাখ্যানের জন্য পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রপতির নামে মিথ্যা চিঠি তৈরি করেছিল। এমনকি সারা পৃথিবীর সব হাইকমিশন থেকে রাতারাতি রাষ্ট্রপতির ছবি নামিয়ে দেওয়া হয়েছিল। আবারও রাষ্ট্রদ্রোহ। ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সাথে সাধারণ সৌজন্য সাক্ষাতের প্রতিক্রিয়ায়, মানে রাষ্ট্রপতি দেখা করেছিলেন ঢাকা রিপোর্টার্স ইউনিটির নেতাদের সঙ্গে। ইউনূস সরকার রাষ্ট্রপতির পুরো প্রেস উইং প্রত্যাহার করে নিয়েছে এবং এর পিছনে কাজ করেছে কে? ইউনূস সরকারের প্রেস উইং, এই ডাস্টবিন শফিক এবং আরো যারা আছে তারা। কেন সাংবাদিকরা গিয়েছিল, কিভাবে গিয়েছিল, খোঁজ খবর করা এবং এই রাষ্ট্রপতির প্রেস উইংকে পুরোপুরি সরিয়ে ফেলা। 3 জন প্রেস সেক্রেটারি এবং 2 জন 30 বছরের অভিজ্ঞ ফটোগ্রাফার পর্যন্ত সরিয়ে দেওয়া হয়েছে। এর ফলে রাষ্ট্রপতি কোনো প্রেস রিলিজ দিতে পারতেন না, এমনকি বাংলাদেশ ক্রিকেট টিম জিতলে অভিনন্দন জানাতে পারতেন না বলে তিনি জানিয়েছেন। জাতীয় দিবসগুলোতে রাষ্ট্রীয় ক্রোড়পত্রে রাষ্ট্রপতির ছবি এবং বাণী দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছিল। রাষ্ট্রপতি নিজে ক্যাবিনেট সেক্রেটারি, প্রিন্সিপাল সেক্রেটারি এবং এস্টাবলিশমেন্ট সেক্রেটারিকে বারবার ফোন করেছেন, কিন্তু কেউই পাত্তা দেয়নি। রাষ্ট্রদ্রোহ। এই সংকটময় পরিস্থিতিতে 3 বাহিনীর প্রধানরা রাষ্ট্রপতির পক্ষে অবিচল থেকেছেন। তাদের স্পষ্ট বার্তা ছিল, মহামান্য, আপনি হচ্ছেন সশস্ত্র বাহিনীর প্রধান, আপনার পরাজিত হওয়া মানে পুরো সশস্ত্র বাহিনীর পরাজিত হওয়া, এটা আমরা যে কোনো মূল্যে রোধ করব। অন্তর্বর্তী সরকার যখন আরো একবার রাষ্ট্রপতিকে অপসারণের চেষ্টা করেছিল, তখনও 3 বাহিনীর প্রধানরা প্রধান উপদেষ্টাকে জানিয়ে দিয়েছিলেন যে কোনো অসাংবিধানিক কর্মকাণ্ড তারা হতে দেবেন না। রাষ্ট্রপতির বক্তব্য অনুযায়ী কূটনৈতিক মহল থেকেও তাকে অপসারণ করার বিষয়ে নেতিবাচক অবস্থান ছিল। তারা চায়নি যে রাষ্ট্রপতি অসাংবিধানিক এবং বেআইনিভাবে অপসারিত হন। এটাও একটি বড় শক্তি ছিল যা ইউনূস সরকারের অপকৌশল ব্যর্থ করতে সাহায্য করেছে। তার মানে কত বড় বিপদ থেকে রাষ্ট্রকে রক্ষা করা হয়েছে এবং কত বড় বিপদ থেকে রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু বাংলাদেশকে রক্ষা করেছেন তার প্রমাণ তো আমরা দেখতে পাচ্ছি। প্রশ্ন হলো এরপর কি? তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকার গঠনের পর রাষ্ট্রপতির এই সাক্ষাৎকার অত্যন্ত তাৎপর্যপূর্ণ। 1.5 বছর ধরে যে নীরবতা তিনি পালন করতে বাধ্য হয়েছিলেন, সেই নীরবতা ভেঙে এখন তিনি সত্য প্রকাশ করতে পারছেন, কিন্তু এখনো তিনি সবকিছু বলতে পারছেন বলে মনে করার কোনো কারণ নেই। ইউনূস সরকারের অপকৌশল এবং চক্রান্তের আরো গভীরতা রয়েছে, যা হয়তো ধীরে ধীরে প্রকাশ পাবে। রাষ্ট্রপতি মুখ খুলেছেন, কিন্তু এখনো সবটা তিনি বলতে পেরেছেন বলে মনে করার কোনো কারণ নেই। এই তো 21-এর প্রথম প্রহরে হাত বদল হওয়া ক্ষমতার প্রধানমন্ত্রী তারেক রহমান রাষ্ট্রপতির সঙ্গে দেখা হবে ভেবে শহীদ মিনারে গিয়েছেন দেরি করে। এর পেছনে নিশ্চয়ই কোনো উদ্দেশ্য আছে। এটি নিছক নির্দোষ দেরি নয়। তার মানে রাষ্ট্রপতির উপর থেকে ফাঁদ বা রাষ্ট্রপতির উপর থেকে চাপ এখনো কমেনি, কাটেনি। তবে একটাই ভরসা যে এবার হয়তো তাকে খুন করা হবে না, যেমনটি ইউনূস চেষ্টা করেছিল। কিন্তু সেটাও বা বিশ্বাস করা যায় কিভাবে বলুন তো? বিচারপতি সায়েমের সামনে বন্দুক রেখে তাকে পদত্যাগে বাধ্য করার ঘটনা তো এই বঙ্গভবনেই ঘটেছিল, আর ঘটিয়েছিলেন তো বর্তমান প্রধানমন্ত্রীর পিতাই, বিএনপির প্রতিষ্ঠাতা রাষ্ট্রপতি জেনারেল জিয়াউর রহমান। তাই না? ইতিহাস ফিরে এসেছে। ভালো থাকবেন সবাই। প্রিয় দেশবাসী, আপনারা যে যেখান থেকে ভিডিওটি শুরু থেকে শেষটা আমাদের দেখছেন, আপনাদের সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সবার কাছে শেয়ার করে দিবেন, তাহলে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। পরবর্তী কোনো নিউজে দেখা হবে। আসসালামু আলাইকুম।